দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। যদিও তোমাদের ক্লাসগুলো জুমে হওয়ার কথা ছিল, তো আজকে তোমাদের ক্লাস জুমে নেওয়া হয়নি, এই জন্য যে তোমরা জুম ক্লাসে তোমাদের উপস্থিতির সংখ্যা খুবই কম, এবং যারা উপস্থিত হয়ে থাকো তার মধ্যে তোমরা দুই একজন আছো যারা ক্লাসকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করো। যেহেতু তোমরা তোমাদের বাসায় বসে ক্লাস করছো, সেটা আমাদের তোমাদের হাতে রয়েছে ডিস্টার্ব করার উপাদানগুলো। সেই কারণে একজন দুজনের কারণে সবার ক্লাস ক্ষতি হয়, বিঘ্নিত ঘটে। তো সেই কারণে তোমাদের জুম ক্লাস আর হচ্ছে না। তোমাদের এখন থেকে ক্লাসগুলো ইউটিউবে আপলোড দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে। তোমরা বলছিলে যে তোমাদের আর্থিক বিবরণীতে কিছু প্রবলেম আছে, সেটা নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু ইতিমধ্যে তোমাদের সবগুলো অধ্যায়ের ক্লাস আমরা জুমে এবং ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে সবগুলো ক্লাসেরই দেখে নিতে পারো। আমাদের ম্যাডাম অলরেডি তোমাদেরকে আর্থিক বিবরণী পড়িয়েছেন, এবং ইতিমধ্যে এখন তোমাদের জন্য বহু নির্বাচনী ক্লাস করতেছেন। অনেক কষ্ট করে প্রশ্নগুলো তৈরি করে করে ম্যাডাম পড়াচ্ছেন, সুতরাং তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে। আর্থিক বিবরণী একটি বড় অধ্যায় তোমাদের জন্য, দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য। সুতরাং এটা যে যত বেশি প্র্যাকটিস করবে খাতা কলমে, সেই তত ভালো পারবে। আর যদি প্র্যাকটিস না করো তাহলে তোমাদের জন্য এটা সহজ হবে না। তো তোমরা জানো যেহেতু এটা রিভিশন ক্লাস, এই জন্য আমি তোমাদেরকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো না। শুধু এটুকু বিশদ আর্থিক বিবরণী তোমাদেরকে 3 ধাপে কাজ করতে হয়। যে বিশদ আয় বিবরণী করতে হয়, মালিকানা সত্ত্ব বিবরণী করতে হয়, আর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। তো আজকে তোমাদের সাথে আমি বিশদ আয় বিবরণী নিয়ে কথা বলবো। যে বিশদ আয় বিবরণী একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয়। অর্থাৎ নির্দিষ্ট হিসাবকাল বলতে বোঝায় একটি কারবারের আর্থিক বছর বা হিসাবকাল বোঝানো হয়। তো ওই হিসাবকালের মধ্যে বিশদ আয় বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য হচ্ছে মোট লাভ আর নেট লাভ নির্ণয় করা। কারবারের যে মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন, সে মুনাফা অর্জন হইল কি হইল না তা বিশদ আয় বিবরণীর মাধ্যমেই জানা যায়। একটি নির্দিষ্ট হিসাব করার জন্য যে বিশদ আয় বিবরণী করবো, সেখান থেকে আমরা মোট লাভ জানতে পারবো, নেট লাভ জানতে পারবো। আর আয় বিবরণী তৈরি করা হয় মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নিয়ে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয়। আর এই বিশদ আয় বিবরণী হয়ে থাকে 2 রকমের, একটা এক ধাপ বিশিষ্ট আর একটা বহু ধাপ বিশিষ্ট। তো এই যে কথাগুলো বলছি এক ধাপ বা বহু ধাপ, তোমাদের এ নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে অথবা ম্যাডামকে তোমরা ফোন করে এগুলো সম্পর্কে জেনে নিতে পারো। আর যদি পারো তোমরা তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তোমরা জুম ক্লাসে প্রশ্ন করে জানতে পারতে, বাট যেহেতু তোমরা জুম ক্লাসে মনোযোগী নও এবং তোমরা কে বা কারা ডিস্টার্ব করো, সেই কারণেই তোমাদের জুম ক্লাস হচ্ছে না। তারপরেও তোমাদের যেহেতু আমরা বোঝানোর জন্য প্রস্তুত রয়েছি, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে ফোন করে জেনে নিবে যে তোমাদের কোথায় কোন জায়গায় প্রবলেম রয়েছে, এবং সে বিষয়ে কি সমাধান হবে আমাদের কাছ থেকে জেনে নিও। আমাকেও ফোন দিতে পারো, ম্যাডামকেও ফোন দিতে পারো, কোনো সমস্যা নেই। তো বিশদ আয় বিবরণী করবো এক ধাপ আর বহু ধাপ। এক ধাপ হচ্ছে যদি প্রতিষ্ঠানটি সেবামূলক হয়, তো প্রতিষ্ঠানটি সেবামূলক অথবা প্রতিষ্ঠানের বাণিজ্যিক প্রতিষ্ঠান, মানে ক্রয় বিক্রয়কারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে পারে। ক্রয় বিক্রয়কারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠান হলে ক্রয় বিক্রয়কারী বা উৎপাদনকারী প্রতিষ্ঠান হলে সেখানে আয় বিবরণী হবে বহুধাপ পদ্ধতি বা বহুধাপ বিশিষ্ট। আর যদি সেবামূলক প্রতিষ্ঠান হয় তাহলে হবে এক ধাপ বিশিষ্ট। এই তোমার মনে প্রশ্ন হতে পারে যে কোনটা সেবামূলক আর কোনটা বাণিজ্যিক, সেটা আমরা বুঝবো কিভাবে?
যদি তুমি রেওয়া মূল্যের মধ্যে পণ্য ক্রয়, পণ্য বিক্রয় বা পণ্যের উৎপাদন বা পণ্য বিক্রয়, উৎপাদন সংক্রান্ত খরচ যেমন উৎপাদন মজুরি, কয়লা, গ্যাস, জ্বালানি এই ধরনের আয় ব্যয় খুঁজে দেখো রেওয়া মিলে, তাহলে বুঝবে এটা উৎপাদনকারী, আর ক্রয় বিক্রয় থাকলে সেটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, তোমরা বুঝে নিবে সেখানে হবে তো আয় বিবরণী হবে। আর যদি রেওয়া মিলে দেখো, হ্যাঁ, এখানে মূল আয় হচ্ছে সেবা আয়। সেবার বিনিময়ে যদি আয় করা হয়ে থাকে তাহলে সেবা আয় লেখা থাকবে, এবং অন্যান্য ব্যয়ের ধরনগুলো অনেকটা চেঞ্জ থাকবে। সাপ্লাইজ খরচ, অনুপার্জিত সেবা আয় বা অনাদায়ী সেবা আয় এরকম কথাগুলো থাকবে। অথবা সেবা আয় লেখা থাকলে, ক্রয় বিক্রয় না থাকলে সেটা বুঝবার সেবামূলক প্রতিষ্ঠান। তো সেক্ষেত্রে বিশদ আয় বিবরণী হলে পরে তোমরা এক ধাপ করবা আর বহু ধাপ হলে বিশদ আয় বিবরণী কিরকম হবে সেটা খেয়াল করে দেখো। এটা আমি যেটা করছি সেটা হচ্ছে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী। এখানে শুরু হবে নিট বিক্রয় দিয়ে। নিট বিক্রয় কিভাবে বের করবো আমি তোমাদের পরীক্ষা দেখাচ্ছি। নিট বিক্রয় থেকে তোমাকে ম্যানেজ করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি মাইনাস করে দাও তাহলে তুমি পেয়ে যাবে মোট লাভ। সেই মোট লাভের থেকে তুমি মাইনাস করবা পরিচালন ব্যয়। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিবা, আর যদি কোনো পরিচালন আয় থাকে পরিচালন আয় যোগ করবা। পরিচালন আয় থাকলে যোগ হবে, পরিচালন ব্যয় বাদ দিলে তুমি পাইবা পরিচালন মুনাফা। এরপরে যোগ করবা তুমি অপরিচালন আয়, বাদ দিবা অপরিচালন ব্যয়। মুনাফা, তো এখানে কিন্তু মোট মুনাফা, পরিচালন মুনাফা, তারপরে আসছে নিট মুনাফা। যেহেতু ধাপে ধাপে এই নিট মুনাফাটা বের হয়েছে, এজন্য এটাকে বলা হয় বহুধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। আর যদি এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী হতো তাহলে তোমার আমরা লিখতাম সেবা আয়, সেই সেবা আয় থেকে যত ব্যয়গুলো আছে সবগুলো ব্যয় যোগ করে মাইনাস করে দিতাম, সরাসরি পেয়ে যেতাম নিট মুনাফা। আর আমি তোমাদেরকে সেবামূলক প্রতিষ্ঠানের এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী আবার পরে দেখে দেবো সবটা। এখন তোমরা আজকে যেটা দেখছো সেটা হচ্ছে যে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর ছক। তো তোমরা প্রথমে বিক্রয় লিখবো। বিক্রয়ের সাথে যত সমন্বয় রয়েছে সবগুলো সমন্বয় এখানে আমরা যোগ বিয়োগ করব। যেমন যদি রেওয়া মিলে বিক্রয় ফেরত থাকে, বিক্রয় থেকে বিক্রয় ফেরত মাইনাস করতে হবে। আবার যদি বিক্রয় বাট্টা থাকে তাহলে বিক্রয় থেকে বিক্রয় বাট্টা মাইনাস করতে হবে। যদি অলিখিত বিক্রয় থাকে, সমন্বয়ের মধ্যে বলা থাকে যে 10,000 টাকার পণ্য বিক্রয় করা হয়েছে যা হিসেবের বই লিপিবদ্ধ হয়নি, যেটাকে আমরা অলিখিত বিক্রয় বলি। তো অলিখিত বিক্রয় থাকলে সেটা বিক্রয়ের সাথে আমরা যোগ করব। আবার যদি মুনাফাবিহীন পণ্য বিক্রয় থাকে, যে একটা পণ্য বিক্রি করেছি যেটা আমার লাভ হয় নাই, লোকসান হয় নাই, যেটাকে মুনাফাবিহীন পণ্য বিক্রয় বলা হয়। তো সাধারণত মুনাফাবিহীন পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত থাকার কথা নয়। এটা ক্রয় থেকে মাইনাস হয়ে যাওয়ার কথা ছিল জাবেদার মাধ্যমে। তো অনেক সময় ভুলে মুনাফাবিহীন বিক্রয়কেও বিক্রয়ের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের সাধারণ জাবেদা হচ্ছে নগদান ডেবিট, ক্রয় ক্রেডিট। মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের সাধারণ জাবেদা হচ্ছে নগদান ডেবিট, ক্রয় ক্রেডিট। যখনই কেউ ভুলে এরকম লিখে ফেলে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, অথবা দেনাদার ডেবিট, ধারে বিক্রয় হয়ে থাকলে দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। তো মুনাফাবিহীন বিক্রয় যখন ক্রয় না লিখে বিক্রয় লেখা হয় তখনই এটি বিক্রয় অন্তর্ভুক্ত হয়ে যায়। জাবেদা থেকে যেহেতু খতিয়ান তৈরি করি আমরা, খতিয়ানের পরে আমরা রেওয়া মিল তৈরি করি। তো
তো ক্রয় লেখার জায়গায় যদি বিক্রয় লেখা হয় তখন সেটা বিক্রয়ের অন্তর্ভুক্ত হয়ে যায়, এটাকে বলা হয় মুনাফাবিহীন পণ্য বিক্রয়, বিক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে। তো যদি এরকম মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত থাকে, সেটাকে বিক্রয় থেকে মাইনাস করে দিতে হবে। এরকম সমন্বয়ে ২ জায়গায় কাজ করতে হয়, বিক্রয় থেকে মাইনাস আবার ক্রয় থেকেও মাইনাস। তবে জানো যে সমন্বয়ের যে আইটেম গুলো রয়েছে, এগুলো আমরা ২ টি হিসাব খাতকে প্রভাবিত করবে। কারণ আমরা জানি একটি লেনদেনের মধ্যে হিসাব খাত রয়েছে কয়টা? ২ টা। যেহেতু প্রতিটি লেনদেনের হিসাব খাত রয়েছে ২ টা, অতএব এই লেনদেনগুলো ২ জায়গায় প্রভাবিত হবে। তোমাদের মধ্যে অনেকেরই মনে এরকম প্রশ্ন আছে, তোমরা করে থাকো যে সমন্বয়ের আইটেম ২ জায়গায় যাবে। একবার আয় বিবরণীতে আবার আর্থিক অবস্থার বিবরণীতে। আসলে কথাটা এরকম নয়। কথাটা এটা সঠিক কথা নয়। সঠিক কথা হচ্ছে ২ টি হিসাব খাতে প্রভাবিত করবে। এটি একবার আয় বিবরণীতে আরেকবার আর্থিক অবস্থার, আবার ২ বারই আয় বিবরণীতে হতে পারে, আবার ২ বারই আর্থিক অবস্থার বিবরণীতে হতে পারে। আবার ২ জায়গায় মিলেও হতে পারে। একবার আর্থিক অবস্থার বিবরণী আবার আয় বিবরণী এরকমও হতে পারে। মূলত কোথায় হবে সেটা নির্ভর করবে লেনদেনটি কোন জায়গায় সমন্বয় করতে হবে। অর্থাৎ হিসাব খাত দুটি কোথায় আছে। যেহেতু একটি লেনদেন ২ জায়গায় ২ টি হিসাব খাতকে প্রভাবিত করবে, সুতরাং এটি ২ জায়গায় যাবে। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে হতে পারে এবং ২ টা মিলেও হতে পারে। যেমন মনে হয় যেটা একটু আগে বললাম, মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে। তো মুনাফাবিহীন পণ্য বিক্রয় যদি বিক্রয়ের অন্তর্ভুক্ত থাকে, তাহলে এটার কাজ হচ্ছে এটা বিক্রয় থেকে মাইনাস করব। বিক্রয় থেকে মাইনাস করার মাধ্যমে আমরা যেটা বিক্রয় অন্তর্ভুক্ত করে ফেলেছিলাম, সেটাকে আমরা সংশোধন করলাম। আবার ক্রয় থেকে মাইনাস করব। যেহেতু ক্রয় থেকে মাইনাস হওয়ার কথা ছিল, মাইনাস করা হয়নি, তাই আবার ক্রয় থেকে মাইনাস করব। এখন তোমরা তো প্রশ্ন করতে পারো যে ক্রয় থেকে কেন মাইনাস করবো স্যার? কারণ হচ্ছে এই যে মুনাফাবিহীন পণ্য বিক্রয়ের সাধারণ জাবেদাটা হচ্ছে এরকম যে নগদান ডেবিট ক্রয় ক্রেডিট। যেহেতু কারবারের এখানে যে উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন করা, সেটা কিছুই হয়নি। তো এরকম লেনদেনকে যেহেতু আমরা ক্রয় করার সময় ক্রয় লিখেছি, সেটাকে ক্রয় থেকে বাদ দিয়ে দেওয়া হয়। যে ধরে নেওয়া হয় এই পণ্যটাই আমার ক্রয় বিক্রয়ের যেহেতু কোনো মুনাফা বা লোকসান কিছুই হয়নি, এটা আমরা ক্রয় থেকে বাদ দিয়ে দিব। তাই এটা জাবেদা লেখা হয় নগদান ডেবিট ক্রয় ক্রেডিট। বাকিতে বিক্রয় হলে লেখা হয় দেনাদার ডেবিট, না আমি সরি ভুল বলছি। যে নগদে যদি হয় আমরা লিখি নগদান ডেবিট ক্রয় ক্রেডিট। আর যদি সেটাকে আমরা ম্যানেজ করে দিয়ে থাকি মুনাফাবিহীন পণ্য বিক্রয়, তো সেটা না করে যখন আমরা বিক্রয় লিখে থাকি, তখন এটা বিক্রয়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। সেই কারণে বিক্রয় থেকে মাইনাস করে দেওয়া হয়, আর আবার ক্রয় থেকে মাইনাস করে দেওয়া হয়। তো মুনাফাবিহীন পণ্য বিক্রয় ২ জায়গায় প্রভাব পড়বে। একবার ক্রয় থেকে মাইনাস, আবার বিক্রয় থেকে মাইনাস। একবার ক্রয় থেকে মাইনাস, আরেকবার বিক্রয় থেকে মাইনাস। এভাবে মাইনাস করে দেওয়ার পরে যে বিক্রয় পেলাম, যদি বিক্রয়ের সাথে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, যে বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, তাহলে সেই বিক্রয়কে আমরা ভ্যাট মাইনাস করে দেব। ভ্যাট বের করার কৌশল হচ্ছে ১১৫ দিয়ে ভাগ করব, ১৫ দিয়ে গুণ করব। কারণ তোমরা জানো বিক্রয় হচ্ছে বিক্রয় ১০০%, এর মধ্যে যদি ভ্যাট ধরা হয় ১৫%, সেই ১৫% যদি এড হয়ে যায় তখনই বলা হয় ভ্যাট সহ বিক্রয়। তো ভ্যাট সহ বিক্রয় হইলে ১০০ ভাগ হলো তার বিক্রয়, ১৫ ভাগ হচ্ছে ১৫ ভাগ। ১১৫ ভাগকে ১১৫ দিয়ে ভাগ করলে আমরা ১ ভাগ পাই। যেহেতু আমরা ভ্যাট ম্যানেজ করব, ভ্যাট হচ্ছে ১৫ ভাগ, ১৫ দিয়ে গুণ। এটাকে সংক্ষেপে বা এটার যদি লঘিষ্ঠ রূপে প্রকাশ করি, তাহলে দাঁড়ায় ২৩ দিয়ে ভাগ, ৩ দিয়ে গুণ। ১১৫ ভাগের ১৫ যে ভগ্নাংশটা রয়েছে, এই ভগ্নাংশকে যদি আমরা ছোট আকারে প্রকাশ করি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, অর্থাৎ আমরা যদি এটাকে ৫ দিয়ে ভাগ করে নেই, তাহলে উপরে হবে ৩, নিচে হবে ২৩। তো তোমরা কোথাও এরকম পাইবা ৩০ দিয়ে ভাগ, ৩ দিয়ে গুণ। ২৩ দিয়ে ভাগ, ৩ দিয়ে গুণও হতে পারে। তো যদি ২৩ দিয়ে ভাগ করো, ৩ দিয়ে গুণ করো, তাও হবে, অথবা ১১৫ দিয়ে ভাগ, ১৫ দিয়ে গুণ করলে হবে। গুণ করে আমরা ভ্যাট পাবো, তাহলে ভ্যাটকে ম্যানেজ করে দিব। ভ্যাট ম্যানেজ করে দেওয়ার পরে যে টাকাটা পাইলাম সেটা হচ্ছে আমাদের নেট বিক্রয়। যেগুলো মাইনাসের এগুলো হলো ব্র্যাকেট দেওয়া, আর যেটা প্লাসে সেটা ব্র্যাকেট দেওয়া নাই। শুধুমাত্র অলিখিত বিক্রয় এখানে প্লাস মানে যোগ, এটা ব্র্যাকেট দেওয়া নাই, তোমরা এটা দেখে বুঝতে পারবে। আর যেগুলো ব্র্যাকেট দেওয়া আছে সেগুলো হচ্ছে মাইনাস। মাইনাস করে পেলাম আমরা নেট বিক্রয়। এই নেট বিক্রয় আমরা এখানে প্রথমে নেট বিক্রয় দিয়ে শুরু করব, সেখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় আমরা মাইনাস করে দেব, তাহলে পেয়ে যাবো মোট মুনাফা।
এই মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিব, আর পরিচালন আয় থাকলে যোগ করে নেব। পরিচালন আয় তোমার রয়েছে কমিশন প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, এরকম যদি থাকে তাহলে সেগুলো আমরা যোগ করব। যোগ করলে আমরা পাবো পরিচালন মুনাফা। সেই পরিচালন মুনাফার সাথে অপরিচালন ও অন্যান্য যে আয়গুলো রয়েছে অপরিচালন আয়গুলো যোগ করব, আর অপরিচালন ব্যয়গুলো বাদ দেবো, তাহলে আমরা পেয়ে যাবো নিট মুনাফা। তোমাদের আমি কর করবো নিট মুনাফা এখানে লিখেছি, যে সাধারণত আসলে তোমার জন্য আর পরবর্তী ক্লাসে যাবো তখন এগুলো থাকে, তো তোমাদের জন্য এগুলো সাধারণত থাকে না, যে কর করবো নিট মুনাফা তোমাদের বের করার দরকার নেই, সরাসরি তোমরা নিট মুনাফা পেয়ে যাবে। নির্বিক্রয় তোমরা দেখলা, এবার দেখো তোমাদের নিট ক্রয় নির্ণয় কিভাবে করবা। যদি নিট ক্রয় থাকে বের করতে প্রয়োজন হয়, তাহলে প্রথমে আমরা ক্রয় লিখে শুরু করব, যে ক্রয়, ক্রয় থেকে বাদ দিব ক্রয় ফেরত। দেখো দেওয়া মূল্যে লেখা থাকবে ক্রয় ফেরত, লেখা থাকতে পারে ক্রয় বাট্টা। আবার যদি অলিখিত ক্রয় থাকে, সমন্বয়ে বলা থাকে যে 20,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে বা 10,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, যেটা এখনো হিসাবভুক্ত হয়নি, তাহলে অলিখিত ক্রয় থাকলে সেটাকে যোগ করে নিবা। এবং মুনাফাবিহীন পণ্য বিক্রয় যদি থাকে, যেটা একটু আগে আমরা বলেছি বিক্রয়ের সময়, সমন্বয়ে মুনাফাবিহীন পণ্য বিক্রয় থাকলে সেটাকে আমরা মাইনাস করে দেব। আবার সমন্বয়ে অনেক সময় লেখা থাকতে পারে যে মজুদ পণ্যের একটা অংশ যেটা আগুনে বিনষ্ট হয়ে গেছে। তো যদি কোনো পণ্য আগুনে বিনষ্ট হয়ে যায়, যেহেতু আগুনে বিনষ্ট পণ্য ক্রয়কৃত পণ্যের একটি অংশ, সুতরাং আমরা এই আগুনে বিনষ্ট পণ্যটাও মাইনাস করে দেব। তো আগুনে বিনষ্ট পণ্য মাইনাস করে দিয়ে তারপরে আমরা ভ্যাট মাইনাস করবো। একটু আগে ভ্যাটের বিষয়ে বলেছি তোমাদেরকে, ভ্যাট হচ্ছে 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ, অথবা 23 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। 23 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করেও তোমরা ভ্যাট বের করতে পারবে। ভ্যাট বের করলে তোমরা পাইবা এখানে নিট ক্রয়। এই নিট ক্রয়টা তোমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় কাজে লাগবে। দেখো আমি বিক্রিত পণ্যের ব্যয় বের করে তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করবে। এখানে ক্রয় সংক্রান্ত খরচ লেখা আছে, মজুরি, উৎপাদন মজুরি, পরিবহন বা ক্রয় পরিবহন, এটাকে আরেক নাম হচ্ছে আন্তঃ পরিবহন, শুল্ক বা আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ। এগুলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে কাজে লাগবে। দেখো আমি বিক্রিত পণ্যের ব্যয় তোমাদের এখানে লিখে দেখিয়েছি। প্রারম্ভিক মজুদ পণ্য সাথে যোগ করবা নিট ক্রয়। নিট ক্রয় তোমাদের প্রিভিয়াস স্লাইডে তোমরা দেখেছো নিট ক্রয় কেমন বের করবা। সে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে নিট ক্রয় যোগ করবা। আর ক্রয় সংক্রান্ত খরচ যেগুলো তোমরা একটু আগে দেখলাম, মজুরি, আন্তঃ পরিবহন বা ক্রয় পরিবহন, ডক চার্জ, আমদানি শুল্ক, এগুলো ক্রয় সংক্রান্ত খরচ। তাহলে নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ আর প্রারম্ভিক মজুদ পণ্য যোগ করে তুমি পাইবা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সেই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে তুমি মাইনাস করবা সমাপনী মজুদ। আর সমাপনী মজুদ পণ্যের মধ্যে যদি আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত থাকে, তাহলে সমাপনী মজুদ থেকে আগুনে বিনষ্ট পণ্যটাও মাইনাস করে দিবা। তাহলে সমাপনী মজুদ যখন তুমি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে মাইনাস করে দিবা, তখন তুমি পেয়ে যাবা বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় আমরা কোথায় লিখেছি? বিক্রিত পণ্যের ব্যয় লিখেছি, দেখো আমরা আমাদের এই যে বিশদ আয় বিবরণীতে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেছি মোট লাভ। তাহলে মোট লাভ বের করার জন্য আমাদের লাগবে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়টা তুমি ওই অঙ্কের মধ্যে বের করবা, কিভাবে বের করবা সেটা তোমাদের আমি আলাদা স্লাইডে দেখিয়েছি,